ছাত্রলীগকে আহ্বান জানানো এবং সার্বিক বিষয়ে একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য সমাধানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ আজকে এই মিট দ্য প্রেসের আয়োজন করেছে। ইতিমধ্যেই স্বাগত বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এদেশের ছাত্র সমাজের অধিকার আদায়ের আপসীন কণ্ঠস্বর আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া সিবিনান। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আপসীন কণ্ঠস্বর সংগ্রামী ছাত্রনেতা মাজহারুল কবির শয়ন। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাংলাদেশের ছাত্র সমাজের যে মতামত রয়েছে সেই মতামত অত্যন্ত সুচিন্তিতভাবে তুলে ধরেছেন। আজকের এই মিট দ্য প্রেসের মাধ্যমে আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ভালোবাসা জানাই যে অ্যাপিলেট ডিভিশনের স্ট্যাটাস কো জারির পরে, হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়ার পরে 2018 সালের সরকারি পরিপত্র পুনর্বহাল হওয়ার পরে বাংলাদেশের ছাত্র সমাজ সন্তোষ জানিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণের উপরে সমর্থন জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে। তাদেরকে বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং একই সঙ্গে আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করি যে সাধারণ শিক্ষার্থীরা একটি যৌক্তিক ইস্যুতে আন্দোলন করেছে, শান্তিপূর্ণ উপায় বেছে নিয়েছে। আজকে সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে ফিরে গেছে, কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়েছে। আজকে তারা নৈরাজ্য তৈরি করেছে, ব্লকেট খেলা খেলছে, যেখানে সাধারণ মানুষ দুর্বিষহ যন্ত্রণার মুখে পড়ছে। রোগীরা যেতে পারছে না চিকিৎসালয়ে, ডাক্তারেরা রোগীর চিকিৎসা করতে যাবে, সেই বাস্তবতাও আজকে বিনষ্ট করার মতো একটি পরিবেশ আজকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাই যে একটি বিষয় যেখানে সকল পক্ষই আন্তরিক, যেখানে ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের দাবির একটি ধাপ ইতিমধ্যেই পূরণ করা হয়েছে, সেই আন্দোলনকে কেন টেনে টেনে প্রলম্বিত করা হচ্ছে? আজকে দেখুন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের তথাকথিত একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, আপনারা দেখুন, তারা প্রথমে বলেছে যে তারা 2008 সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল করা হয়, তারা তাদের আন্দোলন থেকে, তাদের 2018 সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল করা হয়, তারা ইস্তফা দেবে আন্দোলন থেকে, আন্দোলনের একটি যৌক্তিক সমাপ্তি তারা টানবে। 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করা হয়েছে, তারা সেখান থেকে তারা অনর্থকভাবে আজকে তাদের আন্দোলন জারি রেখেছে। এরপরে তারা বলেছে এই বিষয়ে একটি আইন প্রণয়ন করবে, অথচ কোটা সবসময় একটি চলতি বিষয়। কোটা সবসময় নির্বাহী বিভাগ, অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাস্তবতার আলোকে সবসময় সিদ্ধান্ত গ্রহণ করে। কারণ আজকে আমরা জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার জন্য নারীদের অন্তর্ভুক্তির কথা বলছি। আজকে একটি ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা এবং সকল স্তরের জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আজকে ক্ষুদ্র নৃতা, আমাদের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলছি। স্পট ডিসিশনের কোনো বিষয় নয়। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের রাষ্ট্র পরিচালনার কিছু মৌলিক নিয়ম কানুন রয়েছে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা, প্রত্যেকটিরই সুস্পষ্ট সীমারেখা রয়েছে। এবং বাংলাদেশের ছাত্র সমাজ যুগে যুগে বিচার বিভাগের স্বাধীনতার জন্য, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং সেপারেশন অফ স্টেটস, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ এবং আইনসভার পার্থক্য স্বাতন্ত্রীকরণের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ লড়াই করছে। আজকে যারা নিজেদেরকে স্বঘোষিত মেধাবী দাবি করছে, তারা কি নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পার্থক্য জানে না? তারা কি আইনসভা এবং নির্বাহী বিভাগের কাজের মধ্যে যে স্বাতন্ত্র রয়েছে, পরিপূরক রয়েছে, সমন্বয় রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে কি তারা অবগত নয়? এবং আমরা আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা প্রশ্ন উত্থাপন করেছি যে তারা আসলে চায় কি। তারা বলছে কোটা না মেধা, আবার গণমাধ্যমের বন্ধুদের কাছে তারা বলছে তারা কোটা সংস্কার চায়। এবং এই যে মেধার টেন্ডার নেওয়া, এটি আজকে আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছেও আজকে আমরা তুলে ধরতে চাই। কারণ একটি সরকারি নিয়োগ প্রক্রিয়া, এটি আমরা প্রশ্ন হচ্ছে এটি নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ থাকছে কিনা, আমরা এটি যৌক্তিক পলিসি গ্রহণ করছি কিনা, এটি বিষয়। এটি তো মেধা কিংবা অমেধার লড়াই, সেটি নয়। এবং গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই যে কাদেরকে মেধাবী বলা হচ্ছে এবং কোটা কোথায় প্রয়োগ হয়, এ সম্পর্কে তো আমাদের যারা প্রফেশনাল আন্দোলনকারী, তাদের তো প্রফেশনালি এইসব বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন ছিল।
আমাদের গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই 43তম বিসিএসে আপনারা জানেন যে পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 4,42,832 জন। প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় 5 লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, সেখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 15,229 জন। 5 লাখ থেকে 15,000, এই 15,000 শিক্ষার্থী কি মেধাবী নয়? এবং শুধু তাই নয়, লিখিত পরীক্ষায় 15,000 শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরে ভাইভায় গিয়ে 2,163 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, এবং যখন ক্যাডার সার্ভিসে আমরা তাদেরকে নিয়োগ দেই ঠিক সেই মুহূর্তে কোটার বিষয়টি প্রয়োগ করা হয়। তাহলে এই যে 43, এই 5 লাখ থেকে যে 15,000 শিক্ষার্থী এসে যে 15,000 থেকে যে 3,000 শিক্ষার্থীর কাছে আরও নিচে শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে, তারা কি মেধাবী নয়? এই যে মেধা এবং অমেধা, কোটা না মেধা, এ ধরনের একটি প্রোপাগান্ডা আমরা পরিচালনা করছি, এটি কি সুস্থতার পরিচায়ক? এটি কি মেধার পরিচায়ক? নাকি মেধার নামে এটি মেধাহীন একটি বিতর্ক আজকে বাংলাদেশের ছাত্র সমাজের উপর এই গুটি কয়েক আন্দোলনকারী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা মনে করি। এবং আজকে আমরা বলেছি যে এটি তো একটি পলিসি ডিসকাশনের বিষয়, এবং তাৎক্ষণিক যে সমাধান প্রয়োজন ছিল আদালতের নির্দেশের মাধ্যমে ইতিমধ্যেই সেই তাৎক্ষণিক সমাধান হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে কোথাও কোনো কোটা নেই। তাহলে তারা কি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায়? তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই প্রশ্নটি রাখছি, এবং আমাদের অভিজ্ঞতা রয়েছে, এবং এই অভিজ্ঞতাগুলো আমরা বিনয়ের সঙ্গে তুলে ধরতে চাই। 2018 সালে যারা কোটা বাতিলের আন্দোলন করেছে, যে আহ্বায়ক যে ফোরামটি তারা গঠন করেছে, আমাদের কাছে তথ্য উপাত্ত রয়েছে, আন্দোলনকারীদের একজনও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি। এবং বর্তমান সময়েও সেই একই রকম বাস্তবতা আমরা পরিলক্ষিত করছি কিনা সেই প্রশ্নটি কিন্তু আমাদের সামনে রয়েছে। এবং আমরা লক্ষ্য করছি এটি একটি সরকারের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা, সমতার নীতি, বৈষম্য নিরসনের নীতি আমরা প্রয়োগ করব। তারা মুখে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথচ আমাদের বাংলাদেশে নারীরা যে প্রশাসনিক চাকরিতে 25% রয়েছে, প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরিতে আমাদের নারীদের অংশগ্রহণ যে কম রয়েছে, নারীদেরকে সামনের দিকে নিয়ে এসে যে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে হবে, বৈষম্য নিরসন করতে হবে, সেই বিষয়ে আমাদের ছাত্র বন্ধুদের, আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো কথা আমরা দেখতে পাই না। এবং আমরা দেখেছি যে আমাদের বিশেষ করে 2018 সালের পরিপত্র জারি করার আগে আমাদের নারীদের সরকারি চাকরিতে, বিশেষ করে বিসিএস ক্যাডার এপিএসসির আওতাধীন পরীক্ষায় নারীদের অংশগ্রহণ ছিল 25 থেকে 26%। পরবর্তী সর্বশেষ বিসিএসে আপনারা জানেন যে 20%-এর নিচে নেমে এসেছে সর্বশেষ বিসিএসে, যে কারণে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করার জন্য, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য আমাদের যে নিয়ম নীতি থাকা প্রয়োজন, সাংবিধানিক সুরক্ষা প্রয়োজন, সেটি তো আমাদেরকে অবশ্যই রাখতে হবে। তাহলে কি তারা বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করছে নাকি বৈষম্য জারি রাখার জন্য তারা আন্দোলন করছে এবং আমাদের নারীদেরকে সমাজের প্রতিপক্ষ বানাচ্ছে, নারীদেরকে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে রাখার লক্ষ্য তারা চরিতার্থ করতে যাচ্ছে, সে বিষয়ে আমাদের গণমাধ্যমের বন্ধুরা অবগত রয়েছেন বলে আমরা জানি। এবং আমাদের বিভিন্ন জাতিসত্তার নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা রয়েছে, আপনারা জানেন যে এই 2018 সালের পরিপত্র জারি করার আগেও খুব বেশি বিভিন্ন আমাদের 50-এর অধিক বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তা রয়েছে, 20 জন 21 জন করে তারা আমাদের এই পিএসসির আওতাধীন বিসিএস পরীক্ষায় তারা অংশগ্রহণ করার সুযোগ পেত। পরবর্তীতে সর্বশেষ বিসিএসে আমরা দেখেছি মাত্র 2 জন পার্বত্য চট্টগ্রাম থেকে, একজন নিরীক্ষা ক্যাডার, একজন প্রশাসন ক্যাডারের সুযোগ পেয়েছে। তার মানে কি আমরা তাদেরকে আমাদের ইনক্লুসিভ সোসাইটি প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আমরা এক ধরনের প্রোটেকশন দেব না, যেটি আমাদের সাংবিধানিক অঙ্গীকার। এবং এটি আমরা সুস্পষ্টভাবে বলছি যে কোনো যিনি পরীক্ষায় ভালো করছে না, বাংলাদেশের আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় তার অংশগ্রহণেরই সুযোগ নেই। সবাই মেধাবী, এর মধ্য থেকে মেধাবীদের মধ্য থেকে যারা প্রতিযোগিতায় প্রাগ্রসর তাদেরকে বাংলাদেশের আমলাতন্ত্রে নিয়োগ করা হয়। এবং আমরা আজকে দাবি করছি যে আমরা এমন অবস্থায় একটি যেন পৌঁছে গেছি, আন্দোলনকারীদের ভাবগতি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে যে অঞ্চলভিত্তিক যে বৈষম্য রয়েছে, প্রান্তীয় অঞ্চলে মানুষের যে সুযোগ সুবিধা থেকে বঞ্চনা রয়েছে, সেখান থেকে পুরোপুরি আমরা যেন সরে এসেছি, সেই জায়গা যেন একটি সুষম রাষ্ট্র যেন আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি ইতিমধ্যেই, সেই ধরনের একটি ভাবগতি আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে, মেধার স্বর্গে নয়, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। এবং আমাদের কাছে যেটি পরিসংখ্যান রয়েছে, আমাদের নারীদের